ইনজাংশন নিয়ে একটা প্রশ্ন মাঝে মাঝে করে, টেম্পোরারি ইনজাংশন অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা দুই জায়গায় আছে। দ্যাটস ওয়াই আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টেও আছে, আবার ঠিক একই ভাবে আমাদের দেওয়ানি কার্যবিধিতেও আছে। ওই জায়গায় স্পেসিফিক রিলিফ অ্যাক্টে বলা হয়েছে যে আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞাটা এইটা পরিচালিত হবে বা এটা এই আইনটা চলবে হচ্ছে দেওয়ানি কার্যবিধির আদেশ 39 যেভাবে বলা আছে সেইভাবে। অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি? আমরা বলছি যে অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে বিচার একটা সিদ্ধান্ত বিচারকের, যে বিচারক কি করবেন, তিনি যে কোনো মামলাতে, মামলা একটা চলমান রয়েছে, সেই মামলাতে অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো পক্ষ কোনো কাজ হতে বিরত থাকতে আদেশ দেওয়া বা এমন কোনো কাজ পরবর্তীতে আদেশ না দেওয়া পর্যন্ত সেটা ওইভাবেই থাকাকে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা বলি। আমরা দুইটা জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞার কথা পড়েছি। এক হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 নম্বর সেকশনে পেয়েছি, আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 39 নম্বর আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলেছি। এই অস্থায়ী নিষেধাজ্ঞার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে হচ্ছে 39 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে। সেই ক্ষেত্রে বলা হয়েছে কোন মোকদ্দমায় বিরোধী কোন সম্পত্তি মোকদ্দমায় কোন পক্ষ কি কি কারণে, এই শব্দগুলো মনে রাখতে হবে, এখান থেকেই প্রশ্ন হয়। নাম্বার 1, অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর হওয়া বা কোনো ডিগ্রি জারির অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকি সম্পূর্ণ যদি থাকে। প্রশ্ন এখান থেকে এই কয়েকটার মধ্যে থেকে একটা প্রশ্ন পড়ে বসে, কি কি কারণে? বিবাদী যদি তার পাওনাটাকে প্রতারিত করার উদ্দেশ্যে সম্পত্তিটাকে অপসারণ বা হস্তান্তর বা আদালতের অনুরূপ কার্যরোধ করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে কথাগুলো আমরা বলছি সেটা হচ্ছে অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর, বিক্রয় বা অপসারণ বা সমর্পণ করার ক্ষেত্রে আপনাকে স্থগিত রাখার নির্দেশ দিতে পারে। আমাদের ওই শব্দগুলো খুব বেশি, রিজেন্টের ক্ষেত্রে আমাদের ওই শব্দগুলো খুব বেশি মনে রাখতে হবে। কি কি কারণ? নাম্বার 1, ধ্বংসপ্রাপ্ত বা অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর বা কোনো ডিগ্রি জারির অন্যায়ভাবে বিক্রি করার যদি ঝুঁকি থাকে, সেই ক্ষেত্রে আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়ে থাকে। বিবাদী কি করবে? তার পাওনা প্রতারণা করার উদ্দেশ্যে, যে কথা বলছি যে সম্পত্তিটাকে যদি হস্তান্তর করার উদ্দেশ্যে নেয় তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লঙ্ঘন পুনরাবৃত্ত বা ধারাবাহিকভাবে রোধে অস্থায়ী নিষেধাজ্ঞা। আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা করে দিয়েছে, ওই যে কারণগুলোর কারণে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে অমান্য করে যাচ্ছে, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করছে, অর্থাৎ কোন শর্ত ভঙ্গ করে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদি নিষেধাজ্ঞা অমান্য করেন তাহলে কোর্ট কি করতে পারেন? ওই সম্পত্তিটাকে ক্রোক করার নির্দেশ দিতে পারেন, ওই ব্যক্তিকে অনধিক 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন। তবে এই যে ক্রোকের কথা বলছি, এই ক্রোকের ক্ষেত্রে বিধান হলো আপনি সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ক্রোকের আদেশ দিতে পারবেন। সর্বোচ্চ কত? 1 বছর। প্রশ্নটা আমাদের এখান থেকেই হয়, সর্বোচ্চ কারাদণ্ড কত এবং ক্রোক আদেশ দিলে সর্বোচ্চ কত, এখান থেকে আমাদের প্রশ্ন হয়। তো আমাদের এই জায়গা থেকে যদি অমান্য করার ফলে, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যর ফলে যে কারাদণ্ডের বিধান রয়েছে সেটা কোথায় আলোচনা করা হয়েছে? আমরা অ্যাটাচ বিফোর জাজমেন্ট যেমন পড়েছি, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট যেমন পড়েছি, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট 38-4 পড়েছি, অ্যাটাচ বিফোর জাজমেন্ট পড়েছি 38-6। ঠিক এখানে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে একেবারে রিপিটলি কেউ কন্টিনিউয়াসলি ব্রিজ করে, অর্থাৎ কোর্টের নিষেধাজ্ঞা যদি ব্রিজ করে, দেন কোর্ট সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড দিতে পারে এবং 1 বছরের জন্য ওই সম্পত্তিটাকে অ্যাটাচ করতে পারে। এই ধরনের প্রশ্ন আমাদের 2017 সালে এসেছিল এবং প্রশ্নটা মাঝে মাঝে আসে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান কোথায় উল্লেখ আছে, যে কথা আমরা বলছি 39 আদেশের 2-3 নম্বর বিধিতে উল্লেখ আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা ভায়োলেশন করলে সর্বোচ্চ কতদিন পর্যন্ত সাজা হতে পারে, যে কথা আমরা অলরেডি বলেছি 6 মাস পর্যন্ত সাজা হতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ভঙ্গের ফলে কি হতে পারে? 2টা কাজ হতে পারে, একটা হচ্ছে 6 মাস কারাদণ্ড দিতে পারে অথবা সম্পত্তিটাকে ক্রোক করতে পারে। এই ক্রোকের ক্ষেত্রে সম্পত্তি সর্বোচ্চ কতদিন পর্যন্ত আটক রাখা হতে পারে? সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন সময়
আসে। নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ দিবেন। যে কথাটা আমরা ওখানে পড়েছিলাম যে যখন সম্পত্তি অ্যাটাচড করা হবে 38 নম্বর আদেশের 6 নম্বর বিধি অনুযায়ী, অর্থাৎ শোকজ নোটিশ বিফোর গ্রান্টিং দ্য ইনজাংশন কোর্ট টু ডিরেক্ট নোটিশ টু অপোজিট পার্টি। অবশ্যই অপোজিট পার্টিকে একটা কি করবে, নোটিশ দিতে হবে, যেটাকে আমরা বারবার বলছি শোকজ নোটিশ। সুতরাং আপনাকে নিষেধাজ্ঞা মঞ্জুরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিষেধাজ্ঞাটাকে শুনানি করতে হবে। আদালত সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করার পূর্বে অবশ্যই অপর পক্ষকে নোটিশ দিতে নির্দেশ দিবেন এবং নোটিশটাকে অবশ্যই, তবে আমাদের প্রশ্ন আসে ব্যতিক্রমের কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞার পূর্বে নোটিশ দেওয়া বাধ্যতামূলক না, সেই ক্ষেত্রগুলো খুব প্রশ্ন আসে। যেই সকল দ্রব্য কোনো ব্যাংকে বন্ধক রাখা হয়েছে বা যেই দ্রব্যগুলো নিলামে বিক্রির ক্ষেত্রে ব্যতীত, এই ক্ষেত্রে আপনি বিশেষ করে ব্যাংকের বন্ধকের শব্দটা বেশি আসে, বারবার এই প্রশ্নটা আসে। ব্যাংকে বন্ধক রাখা হয়েছে সেই সমস্ত সম্পত্তি আপনি নিলামে বিক্রি করতে আপনাকে নোটিশ দেওয়ার প্রয়োজন হবে না। আরেকটা প্রশ্ন আসে 3 ক থেকে প্রশ্ন আসে গোয়ার জারিতে ফেরত আসার বিজ্ঞপ্তি। অর্থাৎ এই যে আপনি নোটিশ দিয়েছেন, অর্থাৎ নিষেধাজ্ঞার মামলাতে নিষেধাজ্ঞা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নোটিশ দিয়েছেন, সেই নোটিশটা অবশ্যই ফেরত আসার 7 দিনের মধ্যে জারি করতে হবে। অর্থাৎ জারিতে ফেরত আসা নোটিশটি 7 দিনের মধ্যে জারি করতে হবে। অর্থাৎ নোটিশ জারি না হয়ে ফেরত আসলে আপনাকে পুনরায় আবার 7 দিনের মধ্যে জারি করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। বিধি 33-এর অর্থাৎ 39-এর 3-এর কতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে কিন্তু প্রশ্ন হয় যে কত দিনের মধ্যে বাধ্যতামূলক রয়েছে। এই প্রশ্নটা আমাদের 2000 কততে অর্থাৎ 15তম বিজিএসসিতে এই প্রশ্নটা এসেছিল। একতরফা কোনো অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশে প্রদত্ত হইলে অপর পক্ষকে হাজির হওয়ার জন্য কত দিনের মধ্যে দরখাস্ত নিষ্পত্তির বিধান রয়েছে? 7 দিনের মধ্যে। এই কথাটাও আমাদের আসে। অপর পক্ষের শুনানি ছাড়া অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। 5-এর কতে রিটেন প্রশ্নের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। 7 দিনের জন্য বারবার বলছি, যে কোনো পক্ষ অনুরোধ অস্থায়ী নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা আদেশ দেওয়া হলে সেই পক্ষের বিরুদ্ধে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরূপ নিষেধাজ্ঞার জন্য, যদি ক্ষতিগ্রস্ত হয় অপর পক্ষকে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের অনুমোদন দেওয়া হয়ে থাকে। আমাদের প্রচুর পরিমাণ প্রত্যেকটি পরীক্ষাতে আমাদের 39-এর 1, 39-এর 2, বিশেষ করে 39-এর 2 থেকে প্রশ্ন প্রত্যেক বছরই করার চেষ্টা করে। সুতরাং এই জায়গা থেকে 39-এর 5-এর ক যে কথা বলছি যে বিবাদীকে সুযোগ দিতে হবে, অর্থাৎ অপর পক্ষের শুনানি সুযোগ না দিয়ে কোনো নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। সেক্ষেত্রে 5-এতে যে কথা বলা হচ্ছে, যদি বেসরকারি বা পক্ষে অনুরোধ করা হয় বেসরকারি পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরির ক্ষেত্রে আপনাকে 7 দিনের মধ্যে শুনানি নিষ্পত্তি করতে হবে, বাধ্যবাধকতা রয়েছে। 5টা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সো অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমরা কি কি জানলাম? অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমরা 39-এর 1 এবং 2 অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করছে এবং এই অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু কোর্টের অন্তর্নিহিত ক্ষমতা। অবশ্যই অস্থায়ী নিষেধাজ্ঞার পূর্বে নোটিশ দিতে হবে। নোটিশ জারি না হলে 7 দিনের মধ্যে আবার নোটিশ জারি করতে হবে 7 দিনের মধ্যে। এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে সর্বোচ্চ কতদিন পর্যন্ত আপনার কারাগারে আটক রাখা যাবে, যেটা আমরা বলছি কতদিন, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাগারে আটক রাখা যাবে এবং সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারবে 1 বছর পর্যন্ত। এবং অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনকারীর বিরুদ্ধে অনধিক 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। 5-এর কয়ের 4-এ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে প্রশ্ন আসবে। এছাড়া 39-এর 7 অনুযায়ী আদালত মোকদ্দমার বিষয়বস্তু আটক, সংরক্ষণ, পরিদর্শন ইত্যাদি আদেশ দিতে পারে। অর্থাৎ কোনো সম্পত্তিকে আটক করা, কোনো সম্পত্তি সংরক্ষণ করা, পরিদর্শন করা, অ্যাড ইন্টোরিয়াম যে কোনো ধরনের অর্ডার 39-এর সাথে দিতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 39 থেকে যে প্রশ্নটা আসে, 39-এ যে 1 এবং 2-এ যে অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান যদি করা হয় সেক্ষেত্রে করণীয় কি? আমাদের এই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করুক আর প্রত্যাখ্যান করুক, যেটাই করুক না কেন 43 নম্বর আদেশ অনুযায়ী আমরা আপনি আপিল করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা একটা আপিলযোগ্য আদেশ দেশ পাই, আপনি আপিল মঞ্জুর করুক আর না মঞ্জুর করুক, যে পক্ষই সংক্ষুব্ধ হোক না কেন আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এখান থেকে প্রশ্ন হয়। সো আমরা
পড়ানোর সাথে সাথে আমরা এই বিষয়গুলোতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো রেগুলার আলোচনা করতে থাকবো এবং আমরা অবিরতভাবে পড়া জিজ্ঞেস করা, পড়া ধরা